আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিখা অনির্বাণ টিভি ইউটিউব চ্যানেল। এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের শীতল সম্পর্কের মধ্যে কাটাছেঁড়া চলছে। 18 ডিসেম্বরও বাংলাদেশের খুলনা ও রাজশাহীতে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। জুলাই ঐক্য নামের একটি সংগঠন আলটিমেটাম দিয়েছে, পাল্টা প্রতিক্রিয়া আসছে ভারত থেকেও। ঢাকার ভারতীয় দূতাবাস ভিসা কেন্দ্র আবারও চালু করলেও বাংলাদেশের আরও দুটি ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। তার চেয়ে উদ্বেগের বিষয় হলো ভারত বাংলাদেশ সীমান্তে চিকেন নেকে সামরিক তৎপরতা আরও বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চিকেন নেক সীমান্তে ভারত 4 নম্বর সামরিক ঘাঁটি স্থাপন করার চিন্তা ভাবনা করছে। দর্শক, ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন এমন এক পরিস্থিতিতে যেখানে সামান্য একটা মশা মারার ধোঁয়াতেও পুরো কূটনৈতিক পাড়া কেঁপে উঠছে। শুধু ভারত নয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে বাংলাদেশে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতরা। বিদেশি রাষ্ট্রদূতদের এমন উদ্বেগের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় 18 ডিসেম্বর ব্রিফিং এর আয়োজন করে, যেখানে পররাষ্ট্র সচিব বলেছেন, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিছু কূটনৈতিক মিশনের উদ্বেগ সম্পর্কে বাংলাদেশ সরকার অবগত। যদিও ব্রিফিং এ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা এবং সুরক্ষা জোরদার করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নিরাপত্তা ব্যবস্থার যে সঙ্গীন অবস্থা, তাতে চিন্তিত বেশিরভাগ দাতা দেশ ও সংস্থা। তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি সতর্ক বার্তা দিয়েছে। সেটি হলো, এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী নির্বাচনের আগে বিদেশি মহল থেকে কড়া বার্তা আসতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, এই মুহূর্তের প্রধান খবর হলো, গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে প্রথম আলোর খবরে নিশ্চিত করা হয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধী উত্তেজনা দেখা দেয়। মাত্র 3 দিনের ব্যবধানে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে অপরের হাই কমিশনারকে ডেকে পাঠায়। প্রথমে ঢাকা ডাকলো, তারপর দিল্লি পাল্টা ডাকলো। এতদিন বলা হচ্ছিল সম্পর্কটা তলানিতে ঠেকেছে, কিন্তু গত কয়েকদিনের পরিস্থিতিতে সম্পর্কের তলানি ক্ষয়ে মাটির নিচে চলে গেছে কিনা সে প্রশ্ন দেখা দিয়েছে। 17 ডিসেম্বর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পাল্টাপাল্টি উত্তেজনা দেখা গেছে, তার রেশ 18 ডিসেম্বরও ছিল। 18 ডিসেম্বর বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের শহর রাজশাহী এবং খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাওয়ের চেষ্টা করা হয়। রাজশাহীতে জুলাই 36 মঞ্চ নামক একটি প্ল্যাটফর্মের অধীনে বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে হাইকমিশন অভিমুখে মার্চ করে। পুলিশ এই মিছিলগুলোকে ব্যারিকেড দিয়ে আটকে দিল। বিক্ষোভকারীরা ছিল মার মুখী অবস্থানে। দর্শক, আগের দিন বন্ধ করে দেয়া ঢাকার আইভ্যাক ভিসা কেন্দ্রটি 18 ডিসেম্বর পুনরায় চালু হলেও কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়। কিন্তু একই দিনে রাজশাহী এবং খুলনার দুটি সহকারী হাই কমিশনের ভিসা সেন্টার নিরাপত্তাজনিত কারণে বন্ধ ঘোষণা করে ভারত। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকার কেন্দ্র খুলে দিয়ে ভারত আন্তর্জাতিক মহলে দেখালো তারা স্বাভাবিকতা চায়, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের কেন্দ্র বন্ধ রেখে তারা বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দিল যে নিরাপত্তা নিয়ে তাদের অসন্তোষ এখনো কাটেনি। কূটনীতিকরা বিষয়টিকে বলছেন, এটি ছিল একটি ক্যালকুলেটেড ডিপ্লোম্যাসি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই ঐক্য নামের একটি সংগঠন সংবাদ সম্মেলন করে। সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে চরমপন্থী গোষ্ঠী বলার জন্য 72 ঘন্টার মধ্যে প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানায়। যদি ভারত ক্ষমা না চায়, তবে 23 ডিসেম্বর তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। দর্শক, একই দিন ভারতের পক্ষ থেকেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। দুটি ভিসা সেন্টার বন্ধ করে দেওয়ার চেয়ে বড় খবর হলো, ভারত বাংলাদেশের সীমান্তে তার সামরিক তৎপরতা আরো বাড়ানোর পরিকল্পনা করছে। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষা কর্তৃপক্ষ চিকেন নেক সীমান্তে মিজোরামের চতুর্থ একটি ঘাঁটি স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগকারী এই সরু অংশ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক হলো ভারতের সবচেয়ে স্পর্শকাতর ভূ রাজনৈতিক ফোকাস।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তন এবং ভারত বিরোধী মনোভাবের উত্থান দিল্লিকে চরমভাবে শঙ্কিত করেছে বলে এর মধ্যে ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে। ভারত এই করিডোরকে এখন ফর্টিফাইড স্ট্র্যাটেজিক অ্যাসেটে রূপান্তর করছে। ভারত চিকেন নেক সুরক্ষার জন্য একটি আর্ক তৈরি করেছে এবং সেখানে পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিশনগঞ্জ এবং আসামের বামনী সীমান্তে 3টি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এর মধ্যে চোপড়া ঘাঁটিটি বাংলাদেশ সীমান্ত থেকে 1 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত। এছাড়া আসামের বামনীতে যে লাচিত বরফুকন সামরিক স্টেশন তৈরি হয়েছে সেটি ছিল বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ভারতের প্রথম বড় ঘাঁটি। নর্থ ইস্ট নিউজ জানিয়েছে, ইস্টার্ন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি 19 ডিসেম্বর মিজোরামের তুয়ামপুই এবং সীমান্তে পারবা ও সিলসুরি আউটপোস্ট পরিদর্শন করবেন। এই ঘাঁটির উদ্দেশ্য হলো বাংলাদেশের স্টেট ও নন স্টেট অ্যাক্টর থেকে আসা যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের বিরুদ্ধে প্রথম সারির প্রতিরক্ষা তৈরি করা। দর্শক, বাংলাদেশে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এরই মধ্যে 7 সিস্টার্সকে ভেঙে দেওয়ার জন্য ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করার কথা প্রকাশ্যে ঘোষণা দেন। সে ঘোষণার পরই দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনারকে তলব করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এই হুমকির প্রেক্ষিতে ভারত তার সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে। ভারত চিকেন নেককে ঘিরে একটি রিং ফেন্সিং কৌশল নিয়েছে। জানা গেছে, ভারতীয় বিমান বাহিনী মিজোরামের লেংপুই বিমানবন্দরের কাছে একটি নতুন ফাইটার স্কোয়াড্রন স্থাপনের জন্য আগ্রহী। এই ঘাঁটির মূল লক্ষ্য হবে মিয়ানমার, বাংলাদেশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কভার করা। এছাড়া ভারত সীমান্তে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে, যা বাংলাদেশের আকাশ সীমার গভীরে নজরদারি চালাতে সক্ষম। ভারত বাংলাদেশের এই উত্তেজনার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ ভাবিয়ে তুলেছে বিদেশি রাষ্ট্রদূতদের। সে উদ্বেগের কথা তারা জানিয়েছেন। 18 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও বলেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঢাকায় থাকা কূটনীতিকদের অবহিত করতেই এই ব্রিফিং এর আয়োজন করা হয়েছিল। কিন্তু কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের হাই কমিশন ঘেরাও কর্মসূচি এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশে যে নিরাপত্তা সংকট দেখা দিয়েছে তা নিয়ে উদ্বিগ্ন বিদেশি দূতাবাসরা। এ নিয়ে গত কয়েকদিনে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চেয়েছে। পরিস্থিতি আওতার বাইরে চলে যাচ্ছে এমনটা আজ করতে পেরে কূটনীতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য একটি রুদ্ধদ্বার ব্রিফিং এর আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। খুবই স্বল্প সময়ের নোটিশে এই ব্রিফটি নির্ধারণ করা হয়। ঢাকায় থাকা বিভিন্ন মিশনের প্রায় 40 জন রাষ্ট্রদূত, হাই কমিশনার, মিশন প্রধান এবং প্রতিনিধি এতে অংশ নেন। দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, পররাষ্ট্র সচিব ব্রিফিং এ বলেছেন, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিছু কূটনৈতিক মিশনের উদ্বেগ সম্পর্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অবগত। তবে তিনি আশ্বস্ত করে বলেছেন, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক আইন এবং প্রতিষ্ঠিত কূটনৈতিক নিয়মাবলীর অধীনে যে বাধ্যবাধকতাগুলো আছে সেগুলো পূরণ করবে, যার অর্থ হলো বাংলাদেশের সমস্ত কূটনৈতিক মিশনের নিরাপত্তা এবং সুরক্ষা জোরদার করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন। কূটনৈতিক সূত্রগুলো থেকে জানা গেছে, বিদেশি রাষ্ট্রদূত ও মিশনগুলোর পক্ষ থেকে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কার কথা তুলে ধরা হয়। ঘোষিত কর্মসূচি ছাড়াও রাতে কূটনৈতিক পাড়ার দিকে মিছিল নিয়ে যাওয়ার তথ্য তারা তুলে ধরেন। এমন প্রেক্ষিতে পররাষ্ট্র সচিব বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিশেষায়িত কূটনৈতিক সুরক্ষা ইউনিটগুলোর সঙ্গে কূটনৈতিক এলাকার চারপাশের গতিবিধি ক্রমাগত পর্যবেক্ষণ করছে এবং উচ্চ সতর্কতায় রয়েছে। মিশন বা তাদের স্থাপনাগুলোকে প্রভাবিত করে এমন কোনো অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য তারা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ প্রস্তুত আছে। তবে কূটনৈতিক মিশনগুলোর পক্ষ থেকে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে পররাষ্ট্র সচিবের কাছে জানতে চাওয়া হয়। থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা এবং বহু জেল পলাতক সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে না পারায় তাদের পক্ষ থেকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কার কথা তুলে ধরা হয়। এই অস্ত্রগুলো উগ্রপন্থী বা সন্ত্রাসী গোষ্ঠীর হাতে যাওয়ার ভয় কূটনীতিকদের উদ্বেগকে আরো বাড়িয়েছে। পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিক নির্বাচনের আগে মানবাধিকার পরিস্থিতি, হরে দরে সাংবাদিক গ্রেপ্তার এবং সন্ত্রাস দমন আইনের মাধ্যমে বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করার বিষয়ে উদ্বেগ জানানো হয়। বৈঠকের একাধিক সূত্র বলছে, সরাসরি কোনো শর্ত না দিলেও পশ্চিমা দেশগুলো পরিষ্কার করে দিয়েছে, যদি নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হয় এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি না হয়,
তাহলে তারা তাদের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম সীমিত করতে পারে। রাষ্ট্রদূতদের সংখ্যা যদি ডিসেম্বর মাসের মতো সামনের দিনগুলোতে উত্তেজনা বজায় থাকে, তাহলে নির্বাচনের আগে পরিস্থিতি আরো ঘোলাটে হতে পারে। সেক্ষেত্রে পর্যবেক্ষকরা সরে গেলে নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠবে। যদি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, তাহলে আসতে পারে আরো কড়া সিদ্ধান্ত। দর্শক, ভারত বাংলাদেশের সম্পর্ক এখন কেবল কূটনীতির টেবিলে নেই, তা এখন রাজপথের স্লোগান আর সীমান্তের বাংকারে স্থানান্তরিত হয়েছে। সাথে যোগ হয়েছে নির্বাচনের আগে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ত্রিশঙ্কুর অবস্থা, যেটি ভাবিয়ে তুলেছে বাংলাদেশি বিদেশি। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। গত 2-3 মাস কিছুটা চুপ করে থাকার পর 12ই ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা যখনই হলো, তফসিল ঘোষণা যখনই হলো, হঠাৎ করে যেন বাংলাদেশে ভারত বিরোধী প্রচার একেবারে তুঙ্গে উঠেছে। 7 সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে 7টা আলাদা রাষ্ট্র না হলে বাংলাদেশের শান্তি নেই, এই মন্তব্য প্রাক্তন সেনাকর্তা তথা বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের সংগঠন রাওয়ার নির্বাহী কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হকের। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নেতাও বটেন। তিনি আরো বলেছেন যে বাংলাদেশকে ভারতের উত্তর পূর্বের এই 7টা অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র গড়তে সাহায্য করা দরকার। এই উক্তির জন্য বিএনপি নেতৃত্ব তাকে তিরস্কার করেছে বা ওখানে সরকারের কোনো মহল থেকে কোনো রকম প্রতিবাদ এসছে এমন কোনো খবর নেই। মনে রাখতে হবে, খালেদা জিয়ার এই বিএনপি জামাত সরকারের আমলে বিচ্ছিন্নতাবাদী উলফার জন্য 10 ট্রাক অস্ত্রের চোরাচালান ধরা পড়ে গিয়েছিল। এতেই বোঝা যায় জামাত বিএনপি সবাই এক ঝাড়ের বাঁশ, শুধু নাম আলাদা। এই একই ঝাড়ের বাঁশ এনসিপিও, ন্যাশনাল সিটিজেন্স পার্টি। এনসিপি নেতাদের ভারত বিরোধিতার ইতিহাস তাদের দলের জন্মের অনেক আগে থেকে। 12ই ডিসেম্বর এনসিপি বা জামাতের সহযোগী সংগঠন ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি আক্রান্ত হন। এর প্রতিবাদে আহত 15ই ডিসেম্বরের জনসভা থেকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন যে ভারতই এই সমস্ত করেছে, যারা খুন করেছে তারা এখান থেকে পালিয়ে ভারতে চলে গেছে। যদিও বাংলাদেশের পুলিশ বলেছে এরকম কোনো তথ্য প্রমাণ তাদের হাতে নেই, কিন্তু তাদের হাতে, পুলিশের হাতে না থাকলেও বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর তারা কিন্তু এই ঘটনাটা নিয়ে ভারতের হাই কমিশনারকে প্রণয় বার্মাকে ডেকে নিয়ে তাকে কাছে প্রতিবাদ জানিয়েছে। তো যাই হোক, এই হত্যাকাণ্ডের বা হত্যা চেষ্টার প্রতিবাদে কেউ বলছেন তিনি এখনো বেঁচে আছেন, কেউ বলছেন মরে গেছেন। যাই হোক, এই খালেদা জিয়ার মতো হাবভাব এখানেও। যাই হোক, 15ই ডিসেম্বরের জনসভা থেকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দেন। সেই প্রতিশোধের অন্যতম অংশ কি? সেটা হলো 7 সিস্টার্সকে অশান্ত করা, উলফা নেতা পরেশ বড়ুয়ার পাশে দাঁড়ানো। জানা যাচ্ছে পরেশ বড়ুয়া ও তার পরিবার ঢাকা সরকারের সংরক্ষণে বহাল তবিয়তে এখন আছে। এখানেই শেষ নয়, ভারত বিরোধী এই শক্তির সাহস এত বেড়েছে যে নানান উৎপটাং হাস্যকর পাগলের মতো অভিযোগ তুলে ভারতীয় হাই কমিশন ঘেরাও করেছে এবং আক্রমণ করে সেখানকার সমস্ত ইট খুলে নেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে। এই যে হঠাৎ এতটা আক্রমণাত্মক হয়ে উঠল বাংলাদেশের এই সরকার এবং তার সঙ্গী সাথীরা, এর কারণ কি? এটা স্পষ্ট ইউনূস সরকারের উস্কানি আছে এর পেছনে। অনেকেই বলছেন এত ভারত বিরোধী প্রচারের উদ্দেশ্য কিংস পার্টি সমেত নির্বাচনের ময়দানে থাকা ভারত বিরোধী রাজনৈতিক দলগুলোকে মাইলেজ দেয়া। তার জন্যই রাষ্ট্রীয় স্তরে এই প্রচারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকার। এর সঙ্গে আছে এই সরকারের যে কোনো ভাবে ক্ষমতায়
টিকে থাকার ইচ্ছা। এই নির্বাচন স্থগিত হলে ইউনূস ক্ষমতায় থেকে যেতে পারবেন, তাই এই ভারত বিরোধী প্রচারের ঝড় তুলেছে যারা, তাদের সমর্থন দিয়ে যাচ্ছেন তিনি। এই জন্যেই ক্রমাগত সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য আসছে সরকার ও বেসরকারি বিভিন্ন মহল থেকে। এটাও নিঃসন্দেহে উস্কানি, কিন্তু কথা হচ্ছে ভারত কি এই উস্কানিতে পা দেবে? এই প্রসঙ্গে পরে আসছে। তার আগে এই যে ভারত বিরোধী মনোভাব এবং প্রচারের ঢেউ হঠাৎ উঠে এসেছে, তা যে কেবল আবেগের বহিঃপ্রকাশ তা নয়, বরং এর পেছনে গভীর রাজনৈতিক কৌশল কাজ করছে। সেই কৌশল বিষয়ে কয়েকটি কথা। প্রথমে আসি, ভারত বিরোধী এই প্রচার কি রাজনৈতিক কৌশল নাকি অন্য কিছু? এই বিষয়টিতে ভারত বিরোধী অবস্থান বর্তমান সরকারের জন্য নিশ্চিতভাবেই একটি কৌশলগত হাতিয়ার। এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে, যেমন কি নির্বাচন যদি হয় সত্যি সত্যি, যেটা হওয়ার সম্ভাবনা খুব কম, তাহলে জনসমর্থন পাওয়ার জন্য জাতীয়তাবাদের সুরসুরি দিয়ে ভোট নেওয়ার কৌশল হিসেবে এটাকে হতে পারে। বাংলাদেশে ভারত বিদ্বেষী একটা ভোট ব্যাংক রয়েছে। অন্তর্বর্তী সরকার বা তথাকথিত কিংস পার্টিগুলো যদি ভারত বিরোধী কড়া অবস্থান নেয়, তবে তারা দ্রুত এই জনগোষ্ঠীর সমর্থন আদায় করতে পারে, এবং সেই আদায়টা যে যত ভারত বিরোধী অবস্থান নেবে সে ততটা বেশি পাবে। তার জন্য বিএনপির ওই নেতা, ওই কি যেন আব্দুল হক, ওই রাওয়ার নেতা, তিনি পর্যন্ত এই কথা বলছেন যে সেভেন সিস্টার্স নিয়ে। একে রাজনৈতিক পরিভাষায় মাইলেজ পাওয়ার চেষ্টা বলা যেতে পারে। এরপরে দেখুন, পূর্ববর্তী সরকারের বিরোধিতার একটা কৌশলও থাকতে পারে। যেহেতু শেখ হাসিনা সরকারের সাথে ভারতের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল, তাই বর্তমান সরকার নিজেদের স্বতন্ত্র ও সার্বভৌম প্রমাণ করতে কে কতটা ভারত বিরোধী অবস্থান নিতে পারে তার প্রতিযোগিতায় নেমেছে। তো ইউনূস সরকারের অবস্থান, এটা তো গেল রাজনৈতিক দলগুলোর অবস্থানের কথা। এইবার ইউনূস সরকার তারা কি ভাবছে? দেখুন, নির্বাচন স্থগিত হওয়া বা দীর্ঘায়িত করার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল বেশ আলোচনা করছে। ডক্টর ইউনূস বারবার রাষ্ট্রীয় সংস্কারের কথা বলছেন। ভারত বিরোধী সেন্টিমেন্ট বা অস্থিরতা জিয়ে রাখলে দেশের পরিস্থিতি স্থিতিশীল নয় বা বিদেশি হস্তক্ষেপের হুমকি আছে, এই অজুহাতে নির্বাচন স্থগিত করা যেতে পারে। এবং নির্বাচন স্থগিত যদি করা হয়, যদি নির্বাচনের পরিবেশ তৈরি না হয়, তবে অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকবে। ভারত বিরোধী ইস্যুটি জনগণের মনোযোগ যে আসল সমস্যাগুলো থেকে, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, সেখান থেকে সরিয়ে রাখবে অন্যভাবে ভারত বিরোধী মনোভাবে। এই প্রসঙ্গে মনে রাখতে হবে, নিয়ম অনুযায়ী নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে প্রশাসন চলে যাওয়ার কথা, নির্বাচন কমিশনের হাতে প্রশাসন যাওয়ার কথা। নির্বাচন পরিচালনার ব্যাপারে সুরক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক করা, অবৈধ অস্ত্র বা লুট করা অস্ত্র উদ্ধার করা, দুর্বৃত্তদের গ্রেপ্তার করা ইত্যাদি ব্যাপারে সুরক্ষা বাহিনীগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়ে যাওয়াটাই হচ্ছে নিয়ম। তেমন কিছু উদ্যোগ কি দেখা যাচ্ছে? আদৌ নয়, বরং খবর আসছে একাধিক কেন্দ্র থেকে বিএনপি সহ অন্য দলের মনোনীত প্রার্থীরা নিজেদের ও পরিবারের সুরক্ষার কথা ভেবে ভোটে দাঁড়াতে চাইছেন না। এমনকি দল তাদের নাম ঘোষণা করলেও তারা তাদের নাম উইথড্র করে নিচ্ছে এবং রীতিমতো প্রেস বিবৃতি দিয়ে সে কথা বলছেন, কিংবা কারো না কারো ভয়ে বলতে বাধ্য হচ্ছেন যে আমি আর ভোটে নেই। নির্বাচন কমিশনের উচিত ছিল বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা, কিন্তু দেখা যাচ্ছে এসব ঘটনাকে সামান্য ঘটনা বলে পাশ কাটিয়ে যাচ্ছে নির্বাচন কমিশনার। কিন্তু তার উচিত ছিল এই যে পারিবারিক সুরক্ষার ভয়ে ভোটে দাঁড়াতে চাইছেন না যারা, সেই ভয়ের উৎস খুঁজে বের করা ও ব্যবস্থা নেওয়া। উচিত ছিল এটা দেখা যে কাদের ভয়ে বিবৃতি পর্যন্ত দিতে বাধ্য হচ্ছেন এরা। স্পষ্টত বোঝা যাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনী ময়দানের বাইরে রেখেও নিজেদের নিরাপদ ভাবছেন না কেউ কেউ। এরা বিএনপিকেও ভয় পাচ্ছে, আবার বিএনপিও জামাতকে ভয় পাচ্ছে। সবাই একে অপরকে ভয় পাচ্ছে। উত্তর পেতে কেন ভয় পাচ্ছে এই রকেট সায়েন্স জানার দরকার নেই,
এরা বাংলাদেশের গোঁড়া ইসলামপন্থী শক্তি, সেই সঙ্গে পাকিস্তানপন্থী এবং তীব্র ভারত বিরোধী। মোহাম্মদ ইউনূস এদের জোরে টিকে আছেন ক্ষমতায়, কিন্তু ইউনূস তো নিজে গোঁড়া ইসলামপন্থী নন, তাহলে তিনি কেন এই জোটে? সহজ হিসেব, জামাত ও তার সঙ্গীরা জানে বর্তমানে অন্তর্বর্তী সরকারের মূল চাবিকাঠি জামাতের দখলে, ইসলামপন্থীদের দখলে, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মনের দখল এখনো নিতে পারেনি তারা। অনেকটা এগিয়েছে বটে, তবে এখনো অভীষ্ট লক্ষ্যে যাওয়া যায়নি, তার জন্য সময় চাই। তারা এই মুহূর্তে নির্বাচনে যেতে চায় না। আবার মোহাম্মদ ইউনূস চান না নির্বাচনে, তিনি চান যত দীর্ঘ সম্ভব ক্ষমতায় থাকতে। সুতরাং মিলে গেল দুই পক্ষের স্বার্থ, অথচ বিশ্ব জনমতের চাপ, আন্তর্জাতিক প্রেসারে নির্বাচন ডাকতে বাধ্য হয়েছে সরকার। ডেকেছেন বলে যে করতে হবে নির্বাচন তা তো নয়, কোনো কারণে ভন্ডুল করে দিতে পারলেই কেল্লা ফতে। আর এই রাস্তায় হাঁটতে গিয়ে ভারত বিরোধিতায় এই সান্দেহা, এখানে কার্যসিদ্ধি না হলে সীমান্তে বিজিবিকে দিয়ে গুলিগোলা চালাবার প্ল্যানও আছে ইউনূসের। একটা সময় খবর ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিজিবি কর্তাদের স্পষ্ট আদেশ দিয়েছেন, বিজিবি শুধু সেনার অর্ডার মানবে, আর কারো অর্ডার নয়। কিন্তু ওয়াকারুজ্জামান এখন এতটাই চুপচাপ যে মনে প্রশ্ন জাগে, জেনারেল সাহেব বেঁচে আছেন তো? বিজিবি কি করবে না করবে সেটা না দেখে দেখা যাক বাংলাদেশের পক্ষ থেকে আসা এইসব কথায় খেপে গিয়ে ভারত কি কিছু করতে পারে? আরো পরিষ্কার করে বলি, ভারত কি কোনো সামরিক অভিযান করতে পারে? ভারত কি এই প্ররোচনায় পা দেবে, বা ভারত কিভাবে প্রতিক্রিয়া জানাবে? ভারতের পররাষ্ট্র নীতি সাধারণত আবেগের চেয়ে কৌশলগত স্বার্থ বা স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের উপর ভিত্তি করে তৈরি হয়। কৌশলগত ধৈর্য বা স্ট্র্যাটেজিক পেশেন্স ভারত সবসময় দেখায়, তাই সম্ভবত এখনই কোনো চরম প্রতিক্রিয়া দেখাবে না। দিল্লি খুব ভালো করেই জানে যে নির্বাচনের আগে এই ধরনের রেটরিক বা বাগাড়ম্বর অভ্যন্তরীণ রাজনীতির অংশ। ভারত এই ফাঁদে পা দিয়ে কোনো কড়া মন্তব্য করলে তা উল্টো ইউনূস সরকারের ভারত বিরোধী প্রচারণাকেই সত্য প্রমাণ করতে সাহায্য করবে এবং ইউনূসের প্ল্যান কার্যকর করতে সাহায্য করবে। সুতরাং ভারত যথাসম্ভব চেষ্টা করবে সামরিক অভিযান না করতে। এই মত যেমন একদিকে, তেমনি ভারতের শীর্ষ রাজনৈতিক ও সামরিক মহলে আর একটি মত আছে। সেটা হলো, গত 54 বছরের অভিজ্ঞতায় দেখা গেছে ভারতের সেভেন সিস্টার্সের ভৌগোলিক অবস্থানকে এবং তাদের ভালনারেবিলিটিকে বারংবার ব্ল্যাকমেল করেছে ও করছে বাংলাদেশের বিভিন্ন সরকার। বর্তমানে সেই ব্ল্যাকমেল তো চূড়ান্ত পর্যায়ে। এই সমস্যার একমাত্র সমাধান, পিঁপড়ের যখন পাখা গজিয়েছে পুড়ে মরার জন্য, তখন তাদের মরতে দাও। যে হতভাগার দল ভারতের সঙ্গে যুদ্ধের হুঙ্কার দিচ্ছে বাংলাদেশে বসে, তাদের পাখা গজানো পিঁপড়ে ছাড়া আর কিছু বলা যায় কি? কিভাবে বাংলাদেশের এইসব উন্মাদদের উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবছে ভারত? ভারত এমন ব্যবস্থার কথা ভাবছে যাতে ভবিষ্যতে কোনোদিন কোনো বাংলাদেশি উন্মাদ সেভেন সিস্টার্স নিয়ে ব্ল্যাকমেল করার কথা স্বপ্নেও না ভাবতে পারে। তার সম্ভাব্য রাস্তা দুটো: বাংলাদেশের রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেয়া, তাহলে মুরগির গলা হয়ে যাবে গন্ডারের গলা। এর সঙ্গে ত্রিপুরার সীমানা ফেনী নদী বরাবর বঙ্গোপসাগরে জুড়ে দেয়া, তাতে চট্টগ্রাম দখলে এসে যাবে এবং ওয়ান্স ফর অল সমস্যা মিটবে। গার্ডিয়ান অব দ্য ওশান হয়ে যাবে ল্যান্ডলকড। এটা এমন কিছু কঠিন কাজ নয় ভারতীয় সেনার কাছে। গত কয়েক মাস ধরে প্রস্তুতি সম্পন্ন করেছে ভারত। এখন সিগন্যাল মিললেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। এটা আদৌ কোনো অনৈতিক বা নতুন কাজ নয়। যে কোনো দেশ তার নিজের দেশের স্বার্থে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে এটা করতেই পারে এবং আন্তর্জাতিক আইনেও সেটা বলা আছে। আর সবথেকে বড় কথা, জোর যার মুলুক তার। ইউক্রেনে সেটা ভালো করে দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে রাশিয়া। পুতিনের সাম্প্রতিক ভারত সফরের সময় দু দেশের উচ্চ স্তরের প্রতিনিধিরা বিষয়টা নিয়ে চর্চাও করেছেন। এই বিষয়ে আমি আগেও ভিডিও করেছি।
ভারত সরকারের শীর্ষ মহলে দুই মতের অনুসারীদের মধ্যে, অর্থাৎ এক দল এখনই যুদ্ধ চাইছে না, সামরিক অভিযান চাইছে না, আর এক দল তারা এই মুহূর্তে সামরিক অভিযান চালিয়ে পিঁপড়ের পাখা একেবারে পুড়িয়ে দেওয়ার, পিঁপড়েকেই পুড়িয়ে দিতে চাইছে। এই দুই মতের অনুসারীদের মধ্যে আলোচনা চলছে, বিতর্ক চলছে। সেই আলোচনায় যে মতটি ফাইনালি গৃহীত হবে সেটাই করবে ভারত, তবে তার জন্য বেশি দিনের অপেক্ষা নয়, এটাও বলে দিলাম। আপাতত এই পর্যন্ত, ধন্যবাদ।